আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান, যেটা আমাদের পরীক্ষার পাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা পরীক্ষার মধ্যে 22 থেকে 24 নাম্বার পাবো। 22 থেকে 24 নাম্বার। এজন্য এই অধ্যায় আমরা খুব মনোযোগ সহকারে করব। এবং আমাদের গণিতের সবচাইতে সহজ অধ্যায় হচ্ছে এটা, যেখানে অঙ্কগুলো কোনো ঘুরানো ভাবে থাকবে না। আমরা যেভাবে করি সরাসরি ওইভাবেই পরীক্ষার মধ্যে আমরা পাবো। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি? পরিসংখ্যান। অধ্যায় হচ্ছে 11। তো পরিসংখ্যান অধ্যায় করতে হলে আমাদেরকে আগে প্রথমে এই পরিসংখ্যান অধ্যায়ের প্রাথমিক কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে পরিসংখ্যান। আমরা প্রথমে জানবো যে পরিসংখ্যান জিনিসটা কি। পরিসংখ্যান এই জিনিসটা কি, এরপর আমরা এর সাথে রিলেটেড আরো কিছু বিষয় জানবো। তাহলে প্রথমে আমরা লিখবো যে পরিসংখ্যান। পরিসংখ্যান পরিসংখ্যান জিনিসটাকে আগে আমরা সেটা শিখবো। আমরা এখন শিখবো পরিসংখ্যান। পরিসংখ্যান কি? সংখ্যাভিত্তিক কোন তথ্য, সংখ্যাভিত্তিক কোন তথ্যকেই পরিসংখ্যান বলা হয়। সংখ্যাভিত্তিক কোন তথ্যকে কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়। আর এই যে সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। তাহলে প্রথম বললাম কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোন উপাত্ত। পরিসংখ্যান হচ্ছে কি? সংখ্যাভিত্তিক কোন উপাত্তকেই পরিসংখ্যান বলা হয়। সংখ্যাভিত্তিক কোন উপাত্তকেই পরিসংখ্যান বলা হয়। আর এই উপাত্ত যেগুলা, যে সংখ্যা, সেই সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। আর উপাত্ত হচ্ছে দুই প্রকার। উপাত্ত হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত এবং দুই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কোনগুলা? যে সকল উপাত্ত সাজানো থাকে, যে সকল উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না, সেগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যেমন মনে করেন আমাদের কাছে দেওয়া আছে 67, 70, 72, 74। তাহলে এই উপাত্তগুলো কি আছে? মানের ক্রমানুসারে সাজানো আছে। এই উপাত্তগুলো মানের ক্রমানুসারে কি আছে? সাজানো আছে। তাহলে এই ধরনের উপাত্তগুলোকে আমরা কোন উপাত্ত বলবো? কি বিন্যস্ত বলবো না অবিন্যস্ত বলবো? অবশ্যই আমরা এটাকে বিন্যস্ত উপাত্ত বলবো। কিন্তু এটা না থাকি যদি এভাবে থাকতো, যদি এভাবে থাকতো 74, 70, 67, 72, যদি এভাবে উপাত্তগুলো থাকতো, তখন এগুলা কি মানের ক্রমানুসারে সাজানো আছে নি? এই উপাত্তগুলো কি মানের ক্রমানুসারে সাজানো আছে? নাই। যেহেতু এই উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো নাই, তখন আমরা এই উপাত্তকে কোন উপাত্ত বলতাম? অবিন্যস্ত উপাত্ত। আর এই উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো আছে, এজন্য এটাকে আমরা বলতাম বিন্যস্ত উপাত্ত। এরপর আমাদের এর অধ্যায়ে কিছু সূত্র আছে, যেগুলো আমাদেরকে অবশ্যই, এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। যার মধ্যে প্রথম সূত্র হচ্ছে পরিসর। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। অর্থাৎ আমাদের কাছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, ওই সংখ্যাগুলোর মধ্য থেকে সবচাইতে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্যের সাথে 1 যোগ করলে যা পাবো সেটা হচ্ছে পরিসর। এরপরে আমাদেরকে জানতে হবে শ্রেণীব্যাপ্তি।
শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তিটা পরীক্ষার মধ্যে কখনো কখনো প্রশ্নে দেওয়া থাকবে, আবার কখনো কখনো দেওয়া থাকবে না। প্রশ্নে যদি দেওয়া থাকে আমরা সে অনুসারে লিখবো, সে অনুসারে ধরবো। কিন্তু প্রশ্নে যদি পরীক্ষার মধ্যে শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে তখন আমরা কি করব? এই প্রশ্নে পরীক্ষার মধ্যে যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে তখন শ্রেণীব্যাপ্তি ধরতে হবে আমাদেরকে পরিসর দেখে। শ্রেণীব্যাপ্তি ধরতে হবে কি দেখে? পরিসর দেখে। পরিসর যদি 50-এর বেশি হয় শ্রেণীব্যাপ্তি হবে 10, 50-এর বেশি হলে 10, আর যদি 50-এর কম হয়, 50-এর কম হলে 5। পরিসর যদি 50-এর বেশি হয় তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 10, পরিসর যদি 50-এর কম হয় তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 5। তাহলে কি বললাম আমরা, যে 50-এর যদি বেশি হয়, অর্থাৎ পরিসর যদি 50-এর বেশি হয় তখন হবে 10, পরিসর যদি 50-এর কম হয় তখন হবে 5। এরপর আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কোনগুলা? অর্থাৎ আমাদের কাছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সে উপাত্তগুলোকে আমরা কয়টা ঘরে লিখবো সেই ঘরগুলোকে বলা হয় শ্রেণী সংখ্যা। আর এই শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে উপরে পরিসর, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা বের করার সূত্র। পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব, পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে যা হবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এখন আমরা পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করার পর দেখা গেছে আমাদের ভাগফল আসলো 4.4। মনে করো আমাদের কাছে কি পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করার পর ভাগফল আসলো কত? 4.4। এই 4.4 অর্থাৎ দশমিক এলা যদি আসে, পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করে ভাগফল যদি কি আসে? দশমিক সংখ্যা আসে। ভাগফল যদি কি আসে? দশমিক সংখ্যা আসে, তখন আমাদের কাজ হবে শ্রেণী সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা। কিসে রূপান্তর করতে হবে? পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। আর এই পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কাজ হবে দশমিকের পরে যাই থাকুক না কেন, দশমিকের পরে যাই থাকুক সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা শুধুমাত্র দশমিক আলা সংখ্যা আসলে দশমিকের আগের সংখ্যার সাথে এক যোগ করে দেব। শুধু দশমিকের আগের সংখ্যার সাথে কি করব? এক যোগ করব। এখানে আসলে 4.4, এক যোগ করলে কত হয়ে যাবে? 5। পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে এটা কত হবে? 5। মনে করেন আসলে 6.7, তাহলে পূর্ণ সংখ্যা করলে কত আসবে? 7। যদি আসে 9.8, তাহলে পূর্ণ সংখ্যা করলে কত আসবে? 10। বুঝতে পারছি? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করার পর ভাগফল যদি দশমিক সংখ্যায় আসে তখন এভাবে আমাদেরকে কিসে রূপান্তর করে নিতে হবে? পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। আর পূর্ণ সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে কি? দশমিকের পরে যাই থাকুক দশমিকের আগের সংখ্যার সাথে এক যোগ। দশমিকের পরে যাই থাকুক দশমিকের আগের সংখ্যার সাথে এক যোগ। পরে আমাদেরকে এতে আরো কিছু সূত্র আছে, সেটা হচ্ছে মধ্যক। এরপর হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক, মধ্যকের সূত্র দুইটা। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে উপাত্ত সংখ্যা জোড় আর একটা হচ্ছে উপাত্ত সংখ্যা বিজোড়। উপাত্ত সংখ্যা জোড় আর উপাত্ত সংখ্যা বিজোড়, এই দুইটা সূত্র। প্রথমে আমরা লিখব উপাত্ত সংখ্যা জোড় হলে, উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের সমষ্টি ভাগ 2। এটা হচ্ছে উপাত্তের সংখ্যা জোড় হলে। অর্থাৎ আমাদের কাছে পরীক্ষার মধ্যে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে আমাদের তখন দেখতে হবে যে উপাত্তের সংখ্যা এখানে কয়টা। 30টা বলবে, 31টা বলবে, 25টা বলবে, এরকম কয়টা সংখ্যা আমাদের কাছে দেওয়া আছে। এই কয়টা সংখ্যা দেওয়া আছে তার উপর নির্ভর করে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা যদি দেখি উপাত্তের সংখ্যা 30টা, তাহলে আমরা সূত্র লিখতে হবে কোনটা? উপাত্তের জোড়েরটা। যদি দেখি 31টা, তাহলে লিখতে হবে কি? বিজোড়েরটা। তাহলে এই উপাত্তের সংখ্যা যখন জোড় হবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর উপাত্তের সংখ্যা
বিজোড় হলে মধ্যক সমান n+1/2 তম পদের মান। বিজোড় হলে এটা লিখবো আমরা। বিজোড় হলে মধ্যক সমান n+1/2 n+1 n যোগ 1/2 তম পদের মান। তো এখানে n দ্বারা কি বোঝানো হচ্ছে? n মানে হচ্ছে উপাত্তের সংখ্যা। n মানে হচ্ছে কিসের সংখ্যা? উপাত্তের সংখ্যা। ওই যে বললাম উপাত্তের সংখ্যা 30, তখন হবে n এর মান 30। উপাত্তের সংখ্যা 25, তখন হবে n এর মান 25। তাহলে আমাদেরকে দেখতে হবে উপাত্তের সংখ্যা কয়টা দেওয়া আছে। এরপরে আমাদের আছে গড়। গড় নির্ণয়ের সূত্র। গড় আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে গড় নির্ণয় করছি কি সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা, অর্থাৎ উপাত্তের সময়ের সমষ্টি ভাগ উপাত্তের সময়ের সংখ্যা, এভাবে গড় করছি। কিন্তু আমাদের অষ্টম শ্রেণীতে এইভাবে গড় করলে কিন্তু হবে না। গড় হচ্ছে দুই ধরনের, সরাসরি গড় এবং গাণিতিক গড়। সরাসরি গড় এবং কি গাণিতিক গড়। গড় কয় প্রকার বলছি? দুই প্রকার, সরাসরি গড় এবং গাণিতিক গড়। যদি প্রশ্নে বলে সরাসরি গড় নির্ণয় করো, তখন আমাদের সে আগে সূত্রটাই হবে উপাত্তের সময়ের সমষ্টি ভাগ উপাত্তের সময়ের সংখ্যা। আর যদি আমাদেরকে গাণিতিক গড় বলে, তখন আমাদের আর এই সূত্রটা লিখলে হবে না। আর পরীক্ষার মধ্যে যদি শুধু গড় বলে, শুধু গড় বললো আমাদেরকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। অষ্টম শ্রেণীতে শুধু গড় বললো আমরা কি নির্ণয় করব? গাণিতিক গড়ই নির্ণয় করব। আর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যদি গড় বলে, তখন আমরা সরাসরি গড় করতে পারবো। গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা লিখে রাখেন। আর এই গাণিতিক গড় নির্ণয় করতে হলে একটা সারণী তৈরি করতে হবে। গাণিতিক গড় নির্ণয়ের জন্য একটা কি তৈরি করতে হবে? সারণী তৈরি করতে হবে। এখানে গাণিতিক গড় নির্ণয়ের সারণী। গাণিতিক গড় নির্ণয়ের সারণী। প্রথম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এরপর হচ্ছে মধ্যমান। মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে যদি ট্যালি, যদি উপত্য থেকে হয় তাহলে ট্যালি লাগবে। এরপর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে fi, এরপরে fi xi। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। এই সারণীটা আমাদেরকে অবশ্যই আঁকতে হবে যদি গাণিতিক গড় বলা হয়। গাণিতিক গড় বললে আমরা এইভাবে আগে একটা সারণী তৈরি করে নেব। এবারে সূত্রটা হচ্ছে সামেশন fi xi/n। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সারণী। এই ট্যালি গড়টা, ট্যালির যে গড়টা আছে, এই গড়টা সব সময় লাগবে না। কখন লাগবে? যখন উপাত্ত থেকে গড় বলবে তখন ট্যালিটা লাগবে। উপাত্ত থেকে বলতে যদি এরকম থেকে বলে 60 61 এরকম যদি উপাত্ত দেওয়া থাকে প্রশ্নে, এই উপাত্ত থেকে যখন গড় বলবে তখন এই ট্যালিটা লাগবে। কিন্তু যদি এরকম সারণী দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, এরকম যখন দেওয়া থাকবে তখন যদি গড় করতে বলে, তখন আর ট্যালির কাজ নাই। বুঝতে পারছি কখন ট্যালি ব্যবহার করব কখন করব না। যদি এরকম বইতে থেকে বলে তখন ট্যালি ব্যবহার করব, এরকম থেকে বললে তখন ট্যালি ব্যবহার করার কোনো দরকার নাই। তাহলে মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। এই মধ্যমান এবং fi গণসংখ্যা এই দুটো গুণ করলে যা হবে সেটাই হবে fi xi। এখন বিষয়টা হচ্ছে মধ্যমানটা আমরা কিভাবে বের করব। এই মধ্যমান বের করার একটা সূত্র আছে। মধ্যমান বের করার সূত্র হচ্ছে মধ্যমান সমান, মধ্যমান সমান উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ যোগ সর্বনিম্ন মান, মান ভাগ 2। এটা হচ্ছে মধ্যমান বের করার সূত্র। অর্থাৎ এরকম এই যে উপাত্তে মনে করেন সর্বনিম্ন মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান। এই দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে কি মধ্যমান। সেটা হচ্ছে কি মধ্যমান। এই অধ্যায়ের আমাদের গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এগুলাই।
আরেকটা বিষয় আমাদের লাগবে, সেটা হচ্ছে আয়তলেখ। অবশ্যই পরীক্ষায় আসবে আয়তলেখ। আয়তলেখ অঙ্কন করার জন্য কোনো সূত্রের প্রয়োজন নাই, সেটা সারণী অঙ্কন করে আমাদেরকে আয়তলেখটা অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কনের জন্য আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে, সেটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমের সারণী। আয়তলেখ অঙ্কন করার জন্য একটা কি তৈরি করতে হবে? সারণী তৈরি করতে হবে। সেই সারণীটাকে বলা হয় কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী। এই অধ্যায়ের এই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে।